আমরা একটু কথা বলতে চাই আগামী নির্বাচন নিয়ে। এনসিপি এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে? আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি, তার কতগুলো যৌক্তিক কারণ আমরা দেখিয়েছি যে কীভাবে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং বিশেষত ইশরাকের ঘটনা নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা আদালত থেকেও বলা হয়েছে। শুধু এনসিপি নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল জামাত ইসলাম সহ তারাও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে আমরা সরকারের জায়গা থেকে তো এখনও আসলে বক্তব্য পাইনি সরকার এই নির্বাচন কমিশন নিয়ে কি ভাবছে এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন পুনর্গঠন হয় কিনা। সেই বক্তব্যগুলো আসার পরে নির্বাচন সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হবে সেটি কতটুকু আসলে বাস্তবায়ন করা হবে, তারপরে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিব। আচ্ছা, সেই সিদ্ধান্ত আপনারা নির্বাচনের আগে আগে নিশ্চয়ই নেবেন। তার আগে আরেকটি সিদ্ধান্ত হয়তো নিতে হবে আপনাদেরকে। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যে নির্বাচন হয় অনেকটা জোট নির্ভর, আমরা গত কয়েক দশক ধরে সেটিই দেখে এসেছি। আগামী ফেব্রুয়ারিতে ভোট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখন পর্যন্ত পরিকল্পনা যেটি তিনি বলেছেন তেমনটি আমরা জানি। লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে এই কথা বলেছেন। সেই ভোটে এনসিপি যদি যায়, আপনি বলেছেন সিদ্ধান্ত নেবেন, যদি যাওয়ার সিদ্ধান্ত হয়, কোন জোটে যাচ্ছেন আপনারা? এনসিপি নিজেই একটা জোট করবে না এরকমটা তো ভাবার কোনো কারণ নেই। ফলে আমরা তো আসলে নতুন একটা রাজনীতি করার জন্যই আসলে নতুন একটা দল গঠিত হয়েছে। ফলে এবং আমরা গণঅভ্যুত্থানের পরে এবং গণঅভ্যুত্থানের আগেও আসলে বেশ কটি নতুন রাজনৈতিক দলও তৈরি হয়েছে, যারা নতুন রাজনীতি, গণতন্ত্র, বাংলাদেশপন্থী রাজনীতি ইত্যাদির কথা বলছে, যাদের সাথে আমাদের আদর্শিক অনেকগুলো জায়গায় মিল রয়েছে। আমরা সেই দলগুলোর সাথে আলোচনা করব। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, আমরা তাদের সাথে আলোচনা আমরা চালাবো। ফলে জোটের বিষয়টা আসলে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলে আমরা মনে করি। যেহেতু এখন আমাদের নিবন্ধন প্রক্রিয়া মাত্র শেষ হয়েছে, আমাদের নিবন্ধন পেতে হবে। আর 5ই আগস্ট যেহেতু সরকার বলেছে জুলাই সনদ ঘোষণাপত্র ইত্যাদি দিবেন, আমরা আসলে 5ই আগস্টের পরে নির্বাচন নিয়ে আমরা আমাদের প্রস্তুতি বা কার্যক্রম আসলে প্রকাশ্য করব। কারণ যদি এর মধ্যে জুলাই সনদ হয়ে যায় তাহলে আমরা মনে করব যে সংস্কারের যে দাবিটা সেটা বাস্তবায়ন হয়েছে অনেকখানি। এরপরে হয়তো আমরা নির্বাচন নিয়ে আসলে আমরা আমাদের যেই দলীয় পরিকল্পনা সেটি আসলে প্রকাশ করব। ফলে এর আগে আমরা নিজেরাও আসলে নির্বাচনী যেই কার্যক্রম, আসনভিত্তিক কার্যক্রম বা আসন বরাদ্দ দেওয়া, এই ধরনের কোনো কার্যক্রমই কিন্তু আমরা আসলে প্রকাশ্যে করতেছি না। হয়তো অন্তর্গতভাবে একটা পরিকল্পনা আমরা নিচ্ছি, যেহেতু নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ফলে নির্বাচনী জোট আমরা যাব কি যাব না এই বিষয়ে আসলে এখনো কোনো, মানে আপনারা বলছেন 5 আগস্ট পর্যন্ত আপনারা ঘোষণাপত্র বা জুলাই সনদ এদিকে বেশি মনোযোগ? হ্যাঁ, আমাদের মনোযোগটা, আমাদের লক্ষ্যটা আসলে এই কেন্দ্রিক। আপনি একবার বলেছিলেন, আপনি বা আপনার দল, যে আপনাদের যদি দাবি যেগুলো আর জুলাই সনদ নিয়ে রয়েছে ঐক্যমতের কথা বলছিলেন, আপনারা স্বাক্ষর করবেন না। তাহলে যদি একটি এনসিপি দল স্বাক্ষর না করে তাহলে জুলাই সনদের কি গ্রহণযোগ্যতা? মানে জুলাই সনদ তো আসলে তাহলে হবেই না। আমরা যেটা বলেছি যে যদি মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যমত না হয় তাহলে এইটাকে আর সনদ বা এত আয়োজন করার কোনো কারণ নাই। আপনি 10টা এমন সংস্কার করলে যে সংস্কার আসলে অত গুরুত্বপূর্ণ না, যেটার জন্য একটা গণঅভ্যুত্থানে এত মানুষের জীবন, আপনি 10 মাস ধরে এত আয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে, তো এই ধরনের সংস্কার এটা তো প্রতারণা হবে। বরং সেই সকল সংস্কারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেটা আমাদের ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ, আমাদের জবাবদিহিতা, গণতন্ত্র, এই প্রশ্ন, মানবাধিকার, এই প্রশ্নগুলোর সুরাহা করবে, সমাধান করবে। পরবর্তীতে নির্বাচিত সরকাররা এসে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করতে পারবে না, এই একটা নিশ্চয়তা দিবে। তো সেখানে কতগুলো তর্কের জায়গা রয়েছে, এখন এই তর্কগুলো ঐক্যমত্য কমিশনে চলমান আছে। আপনি জানেন এনসিসি থেকে শুরু করে উচ্চকক্ষ বা প্রধানমন্ত্রীর টার্ম নিয়ে, বিচারপতি নিয়োগ নিয়ে, তো সেই বিষয়গুলোতে ঐক্যমত হলে সেটাকে আমরা অন্তত বলবো যে মৌলিক সংস্কারের কিছুটা হলেও আমরা পেয়েছি। ফলে সেটাই হবে প্রকৃত জুলাই সনদ বা জাতীয় সনদ। আচ্ছা, এখানে যে ঐক্যমত্য কমিশন আপনিও যান আপনার দল থেকে রাজনৈতিক দল হিসেবে,
সেখানে এখন যে অবস্থা আমরা দেখছি, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া যায়নি। আপনি কয়েকটি বিষয় বলছিলেন, সংখ্যানুপাতিকের ব্যাপারে রয়েছে। তো এগুলো কি মনে হয় আপনার, শেষ পর্যন্ত যদি সমাধান না হয়, তার কেউ তো আসলে সরছে না, একটু একটু করে সরে, এখন কিন্তু আর সরছে না, তাহলে এর সমাধান কি? এই সমাধান তো আসলে সরকারের ভাবা উচিত ছিল, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় নিবে যদি অচল অবস্থা তৈরি হয় এটি স্পষ্ট করে নাই। ফলে এক ধরনের অচল অবস্থার দিকে যেতে পারে। বা আপনারা এনসিপি কতটুকু ছাড় দিবেন সেটি এটা তো আসলে দলীয় কোনো বার্গেনিংয়ের প্রশ্ন না। আমরা তো এখানে কোনো যে এই সংস্কারটা হলে এনসিপি লাভবান হবে বা এই সংস্কারটা না হলে এনসিপি ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু এরকম কোনো আয়োজন না। আসলে কিছু দল হয়তো মনে করতে পারে, কোনো দল হয়তো মনে করতে পারে সেই ক্ষমতায় চলে আসতেছে, এই সংস্কারগুলো হলে সে ক্ষমতার চর্চা তার কমে যাবে, ক্ষমতা কমে যাবে, এই ধরনের আলাপ আমরা বা প্রবণতা দেখতেছি। কিন্তু এনসিপির জায়গা থেকে তো আমরা এইভাবে ভাবছি না। আমরা তো ভাবছি যে এটা পুরো আমাদের রাষ্ট্রের বিষয় এবং একটা গণ অভ্যুত্থানের পরে আসলে এই সংস্কারগুলো হওয়া উচিত। এই সংস্কারগুলো হলে যে এনসিপি লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে এরকম না, দেশ লাভবান হবে। এবং যেই দলই ক্ষমতায় যাক না কেন, যেই দলই বিরোধী দল থাকুক না কেন, তারা লাভবান হবে। ফলে সেই জায়গায় অবশ্যই আমরা ছাড়ের প্রশ্ন আসবে না। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছি, যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যে আপনারা যেটা বলছেন এটার থেকে এই অপশনটা ভালো, তাহলে অবশ্যই আমরা পুনর্বিবেচনা করব। কিন্তু সেই ধরনের যদি কনভিন্সিং যুক্তি না থাকে, তাহলে তো আমরা, যেমন আমি যদি উদাহরণ দিই, এনসিসি নিয়ে যে আলোচনাটা হয়েছে, তো বলা হচ্ছে যে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেবে বা এটা আসলে নানা ধরনের জটিলতা তৈরি করবে। তা আমি বলছি ঠিক আছে, এনসিসি বাদ দেন, কিন্তু নির্বাচন কমিশনার, দুদক, পিএসসি, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কিভাবে হবে সেটার একটা বিকল্প প্রস্তাবনা আপনারা দেন, আমরা তাহলে সেটা মেনে নিব, সেটা কনভিন্সিং হলে। তো সেই বিকল্প প্রস্তাবনা কিন্তু তারা দিচ্ছে না, যারা বিরোধিতা করছে। তার মানে কি এটাই যে আগের সরকার শেখ হাসিনা যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগ করতো আপনিও সেভাবে করবেন? শেখ হাসিনা যেভাবে দুদক গঠন করতো সেভাবেই করবেন? দুদক তো শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর করার কথা না, সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে এই জায়গাগুলোতে অবশ্যই পরিষ্কার বক্তব্য রাখতে হবে, এখানে কোনো ছাড়ের প্রশ্ন নাই। এখন সেই জায়গা থেকে তো আমরা দেখছি অনেকেই ছাড়ছে না, মানে তারা তাদের অবস্থানে রয়েছে। গতকাল যে বক্তব্য দিয়েছে, আজও এসে সেই বক্তব্যই দিচ্ছে। ঐকমত্য কমিশনের যিনি দায়িত্বে রয়েছেন সহসভাপতি আলী রিয়াজ, তিনিও বলছেন যে আমরা আজকে কোনো সুফল দিতে পারছি না আলোচনার। তাহলে এটি কোন দিকে যাচ্ছে, এটি কী হতে পারে? আমি আশাবাদী। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলা অবশ্যই তাদের পজিশন চেঞ্জ করবে এবং যেটা আমি বললাম, যদি আমাদেরকে কনভিন্স করা যায় বা আমাদেরকে যুক্তি সহকারে বোঝাতে পারে, তাহলে আমরাও আমাদের দলের অবস্থান পরিবর্তন করব দেশের স্বার্থে যদি এটা হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে, এবং এটা কিন্তু একেবারে যে থেমে গেছে এরকম না। কিন্তু এমন হতে পারে কিনা যে কয়েকটি বিষয়ে মানে দ্বিমত থাকলো বা অল্প যদি বলে একমত থাকলো, এই অবস্থায় কি আমি ওই অল্প সংস্কার দিয়ে কি করবো আসলে? আপনি আমাকে বুঝান। ওই অল্প সংস্কার তো এই সরকার নিজেই করে ফেলতে পারতো, পরবর্তী অনেক সরকারও করতে পারে চাইলে। তো এই অল্প সংস্কারের জন্য তো এত বড় গণঅভ্যুত্থান আসলে হয়নি। আমরা কিন্তু অলরেডি অনেক অল্প সংস্কারের ভিতরেই আসলে আছি। এই মৌলিক সংস্কারের 7-8টা বিষয়, এটা খুবই অল্প সংস্কারই আমার মতে। আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছিলাম, গণপরিষদ নির্বাচনের দাবি আমরা এখনও জানাচ্ছি, আমরা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছি, শিক্ষা কমিশনের কথা বলি। এই বিষয়গুলো কিন্তু হয়নি। আপনি দেখেন স্বাস্থ্য কমিশন হয়েছে, শ্রম কমিশন হয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের সাথে সম্পর্কিত। এই কমিশনগুলো নিয়ে কেউ কথা বলছে না, এজেন্ডায় আসতেছে না। শুধু নির্বাচনী ব্যবস্থা, ক্ষমতা কেন্দ্রিক যেই সংস্কারগুলো, শুধু সেই সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আপাতত সাইডে রেখেছি। তাহলে অলরেডি কিন্তু আমরা অনেক ছোট জায়গায় চলে আসছি। আপনি এরপরও যদি বলেন যে এটা বাদ দিতে হবে, তাহলে আসলে সংস্কার করার মানে আপনার উদ্দেশ্যই না, এটাই বলতে হবে।